সবাইকে ওয়েলকাম করছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। আজ সুপার 8-এর প্রথম ম্যাচ এবং সুপার 8-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা এবং ইউএসএ। তবে ইউএসএ আসলে কিছুই বলা যায় না তারা আজকে কি রূপ দেখাবে তাদের, বাট অনেকেই বলছিল যে তাদের নাকি হানিমুন পিরিয়ড শেষ। মানে আমাদের এখানে একজন রয়েছেন, তিনি এরকমটা বলেছেন। আমি জানি না তার কথা সত্য হবে কিনা, ম্যাচটা শেষ হলে আমরা বলতে পারবো দর্শক। তবে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা চাইবে আজকের ম্যাচটা দুর্দান্তভাবে জয়লাভ করতে। অন্যদিকে ইউএসএ তারা আসলে খুব হেসে খেলে পার করেছে তাদের গ্রুপ পর্ব, এবং আমার কাছে মনে হয় যে সুপার 8-এ জায়গা পাওয়াটাই কিন্তু ওদের জন্য অনেক বড় আনন্দের। তারপর বাকিটা সময় বলে দেবে কি হবে। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে রয়েছে মৌ, আমার সঙ্গে আছেন ফর্মার ক্যাপ্টেন ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম হাবিবুল বাশার সুমন। হ্যালো, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আমি মানে যেটা হয় যে আজকে তো যে ম্যাচ সাউথ আফ্রিকা এবং ইউএসএ, সেই ম্যাচের প্রসঙ্গে একটু পরে আসবো। বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। মানে খুব ভালো হতো যদি গ্রুপ 2-এ বাংলাদেশ পড়তো, বাট গ্রুপ 1-এ 21 তারিখে মুখোমুখি হবে ভোরবেলায় 6:30 বাংলাদেশ সময় অস্ট্রেলিয়ার সঙ্গে, এরপর ইন্ডিয়ার সঙ্গে 22 তারিখে সন্ধ্যা মানে রাত আমাদের সময় 8:30, 25 তারিখে আফগানিস্তান। আমি জানি না আসলে আমাদের ভাগ্যে সৃষ্টিকর্তা কি লিখে রেখেছে, এবং এবারের ওয়ার্ল্ড কাপে বৃষ্টির অনেক আধিক্য রয়েছে, বৃষ্টিও ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। অন্যদিকে কিছু কিছু টিম আসলে ওরা লাক নিয়ে এসছে এবারের ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, এরকমটা মনে হয়েছে। বাংলাদেশ টিম নিয়ে কি বলতে চাইবেন? গ্রুপ 1-এ যার জন্য বাংলাদেশের ডিফারেন্স মানে 5 রান কি 6 রানের? হ্যাঁ, 6 রানের সম্ভবত। হ্যাঁ, কারণ সাউথের সাথে ম্যাচটা জেতার কথা ছিল, তাহলে 4-4 হতো। 6টা যদি মানে আউট না হয়ে 6 হয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশ গ্রুপ 1-এই খেলতো, গ্রুপ 2-তে খেলতো। সরি, অপেক্ষাকৃত সহজ গ্রুপ আমি বলবো ওই গ্রুপটাতে। যদিও কোনো গ্রুপই সহজ নয়, বাট ওই গ্রুপটা কম্পারেটিভলি একটু সহজ গ্রুপ বলা যেতেই পারে। খুব বেশি ডিফারেন্স ছিল না। বাংলাদেশ কিন্তু যদিও আমরা পারফরমেন্স নিয়ে খুব একটা খুশি নেই, বাংলাদেশ পারফরমেন্সে বাইরের কথাবার্তা শুনে মনে হয়, বাট আমরা কিন্তু 4 ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জিতেছি ওয়ার্ল্ড কাপ। অ্যামেজিং। এবং 4 ম্যাচে কিন্তু জেতার কথা ছিল বাংলাদেশের। স্টিল আমরা অনেকেই খুশি না, বাট দ্যাটস ওকে। বাট যেটা বলছিলাম যে মাত্র অল্পের জন্য কিন্তু বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেনি। ওই গ্রুপটা একটু অপেক্ষাকৃত যদি কম্পেয়ার করি, ডেফিনেটলি ওই গ্রুপটা একটু সহজ হতো। বাট আম হোপফুল বাংলাদেশ যেভাবে খেলছে, কন্ডিশনটা কেমন থাকে সেটা একটা অনেক বড় ব্যাপার হবে। আমরা ইউএসএ যেমন কন্ডিশন দেখেছি, সেন্ট ভিনসেন্টে যেরকম কন্ডিশন দেখেছি, অ্যান্টিগাতে হয়তো এরকম কন্ডিশন নাও হতে পারে। শুনতে একটু অন্যরকম শোনালো। যদি সেন্ট ভিনসেন্টের কন্ডিশন পাই, সেটা অস্ট্রেলিয়ার সাথে বরং আমাদের সাহায্য করার কথা। অ্যান্টিগাতে কেমন কন্ডিশন থাকবে জানি না, বাট এই গ্রুপটা ডেফিনেটলি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাংলাদেশের একটা কঠিন পরীক্ষা দিতে হবে। টি-20-তে এই 3টি দলে কিন্তু খুব ভালো, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান। যদিও আফগানিস্তানের সাথে আমাদের রেকর্ড, লাস্ট ম্যাচটা খুব অদ্ভুতভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে, মানে 104 রানের ব্যবধানে। আফগানিস্তান কিন্তু আমাদের রেকর্ড খারাপ না। বাংলাদেশের সাথে কিন্তু লাস্ট সিরিজ 2-0 হেরে গেছে আফগানিস্তান। সো আফগানিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের রেকর্ড খুব একটা খারাপ নয়। বাট অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ডেফিনেটলি টি-20 ফরম্যাটে অনেক এগিয়ে আছে। বাট ইটস ওয়ার্ল্ড কাপ, ইউ নেভার নো। কন্ডিশন যেরকম যাচ্ছে, ইট কুড বি এনিবডিজ গেম। আমি হোপফুল, দেখা যাক বাংলাদেশ এবার কি করে। লাস্ট ম্যাচের প্রসঙ্গে যদি যাই, নেপালের সঙ্গে ঈদের দিন অলমোস্ট মানে ক্রিকেট প্রেমীদের স্ট্রোক হবার মতো অবস্থা, যে প্রথম ইনিংস মানে ভয়াবহ। আমি সেকেন্ড ইনিংস মানে সোয়ার আপন গড, আমি সেকেন্ড ইনিংস দেখি নাই। মানে আমার টেনশন হচ্ছিল যে বাংলাদেশ তো হারবে, তার আগে আমি একটা ভিডিও বানিয়ে অন্যায় করে ফেলেছি, একটা মজা করে ফানি ভিডিও বানিয়েছিলাম, তো ওটার জন্য পাবলিক আমাকে যেই পরিমাণ গালি দিচ্ছিল, আমার ধারণা যে বাংলাদেশ তো হেরেই যাচ্ছে, মানে জানি না আসলে কি হবে। এবং যখন 88 বলে 8টা উইকেট নেই, 88 রানে 8টা উইকেট নেই, তখন আমি রীতিমতো আমার মানে ভয়াবহ প্যানিক অ্যাটাক হচ্ছিল যে কি হচ্ছে আসলে। না, এবার ওয়ার্ল্ড কাপটা তো একটু ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে। কিন্তু আমরা যতগুলি টি-20 ওয়ার্ল্ড কাপ দেখেছি, এবার ওয়ার্ল্ড কাপটা কিন্তু বাকি সবগুলি ওয়ার্ল্ড কাপটা থেকে একটু আলাদা। একদম। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, শুধু বাংলাদেশের না, সব দলের। কিন্তু কোনো দলের কিন্তু ব্যাটসম্যান রান করেনি। আমার মনে হয় এই বছর এখনো মনে হয় সেঞ্চুরি আমরা দেখিনি ওয়ার্ল্ড কাপে। না, এখনো না। নিকোলাস পুরান 98 করেছে। এখন কিন্তু টি-20 ফরম্যাটে আমরা যেগুলো দেখে থাকি, ফ্রাঞ্চাইজি ক্রিকেট, ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন খেলা হয়, সেঞ্চুরি কিন্তু খুব সহজ একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে টি-20 ফরম্যাটে। রিসেন্টলি কথা বলছি, এই ওয়ার্ল্ড কাপে এখনো কোনো সেঞ্চুরি দেখিনি। সব ব্যাটসম্যান মানে স্ট্রাগল করছেন, স্পেশালি টপ অর্ডারে যারা ব্যাটিং করে থাকেন, সবাই ইনফর্ম ছিলেন ওয়ার্ল্ড কাপের আগে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সবারই কষ্ট হচ্ছে, একটু ডিফারেন্ট কন্ডিশনে খেলা হচ্ছে। আমরা
মানে এরকম খেলা খুব কম দেখেছি, 200 160 170 রান করতে কিন্তু সবার কষ্ট হচ্ছে এবার। নট অনলি দ্যাট, মানে 77 78 এরকম স্কোরও হয়েছে। শুধুমাত্র গত লাস্টের ম্যাচটাতে আমরা দেখেছি যে 218 করেছে ওয়েস্ট ইন্ডিজ, একটা ম্যাচ দেখেছি। একটা ম্যাচ। তো এরকম যখন কন্ডিশনে খেলা হয় তখন বড় দলের সাথে আসলে ছোট দলের ডিফারেন্সটা একটু কমে আসে। এবার যেটা হয়েছে এবার এই কন্ডিশনের জন্য যারা অ্যাসোসিয়েট মেম্বার তাদের একটু সুবিধা হচ্ছে, বিকজ কন্ডিশনের কারণে বড় দলগুলোর সাথে তাদের পার্থক্যটা কমে এসছে। যদিও খেলাগুলো উপভোগ হচ্ছে, বাট অ্যাটলিস্ট সব ম্যাচ এরকম উইকেট থাকলে আসলে খেলাটা দেখে অতটা আনন্দ পাওয়া যায় না। বাট যেহেতু কন্ডিশনের ডিফারেন্ট, সবারই কষ্ট হচ্ছে, বাংলাদেশ দলেও কষ্ট হয়েছে, বাট দিন শেষে আমরা জিতেছি, যেটা সবচেয়ে বেশি দরকার ছিল। বাট নেপালের সাথে ম্যাচটা ডেফিনেটলি, কারণ আমরা জানি আমরা কোয়ালিফাই করে যাব, খুব আনলাইকলি বাংলাদেশ কোয়ালিফাই না করা, বাট নেপালের সাথে হেরে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হতো সবার। আর ঈদের দিন সকালবেলা ঈদটা কেমন কাটতো আপনি একবার শুধু ভাবুন। আমি যদি একটু মাহমুদুল্লাহ রিয়াদের রান আউটটা নিয়ে কথা বলি লাস্ট ম্যাচের নেপালের সঙ্গে, তাহলে কি বলতে চাইবেন? আনফরচুনেট, বলটা সাকিব টাইম করেছিল ভালো, হয়তো যখন তারা হয়তো নিজেরা আলাপ করেছিলেন যে আমরা সিঙ্গেলসের দিকে যাবো, যদি বড় শট খেলতে চাচ্ছেন, ওই হিট অফ দ্য মোমেন্টে মাহমুদুল্লাহ বেরিয়ে গেছেন, সেটা রান ছিল না, বাট ইট ক্যান হ্যাপেন। আর এরকম ম্যাচে এরকম রান আউট আসলে খুব ভাইটাল হয়ে যায়। এটা আসলে একদমই যখন মাহমুদুল্লাহ আউট হয়ে গেল, সাকিবের মতো আমিও কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। ফরচুনেটলি আমাদের টেইলাররা কিন্তু এখন মোটামুটি ব্যাটিং করছে, এক্স্যাক্টলি, তাসকিনকে খুব থ্যাঙ্কস দিতে হবে। ডেফিনেটলি তার 12 রানটা কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতে গেছে একেবারে, এবং রিশাদও সেদিকে কার্যকরী ভূমিকা রাখছে। আমি যদি একটু আমাদের বোলারদের প্রসঙ্গেই যাই ভাইয়া, বোলাররা খুব ভালো পারফর্ম করছে এবং এখন পর্যন্ত টপ মানে উইকেট টেকারদের মধ্যে আমাদের সাকিবের নাম রয়েছে, জুনিয়র সাকিবের নাম রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমি একটু বলি, সামনে যে ম্যাচগুলো রয়েছে সেখানে কোনো মানে রিশাফল আশা করছেন কিনা বা করা উচিত হবে কিনা, নাকি এই টিমটাই খেলানো উচিত আলটিমেটলি? তানজিব সাকিবকে ড্রপ দেওয়া খুব ডিফিকাল্ট কাজ হবে, আমার কাছে মনে হয় যে খুব ব্যাড ডিসিশন, নেক্সট ইম্পসিবল, বিকজ হি ইজ ইন গ্রেট ফর্ম। বাট মুস্তাফিজ ভালো খেলছেন, তাসকিনও ভালো খেলছেন, তাসকিন আমাদের চ্যাম্পিয়ন বোলার। সো আনফরচুনেট ফর শরীফুল ইসলাম, গত 1 বছর ধরে কিন্তু খুব ভালো বল করছেন, প্রবলি আমাদের বেস্ট বোলার, বাট যখন বাইরে চলে গেছেন, যারা টিমের ভিতরে আছেন তিনি খুব ভালো পারফর্ম করছেন। তো মনে হয় শরীফুলকে বাইরে বসে থাকতে হবে। বাট ইটস এ গুড কম্পিটিশন। বাংলাদেশে কিন্তু 1-2 বছর আগেও কিন্তু ফাস্ট বোলার খুঁজতে কষ্ট হতো আমাদের, অল্প কিছু ফাস্ট বোলার নিয়ে কাজ করতে হয়েছে। এখন কিন্তু প্রচুর ফাস্ট বোলার এবং একজনের থেকে একজন ভালো, আর কাউকে যদি না পাই উই নট মিসিং মাচ, উইচ ইজ ভেরি গুড থিং ফর বাংলাদেশ ক্রিকেট। এবং রিসেন্ট যেই বাংলাদেশের সাকসেস আপনি দেখেন যে বোলারদের কারণেই, লাস্ট 1 or 2 ইয়ার্স ধরে কিন্তু বোলাররাই কিন্তু আমাদের ম্যাচ জেতাচ্ছেন। ইনফ্যাক্ট টি-20 ক্রিকেটে কিন্তু বোলারাই ম্যাচ জেতায়, ব্যাটসম্যানরা খুব কমই ভালো ব্যাটিং করে যায়, যে টিমের বোলিং সামর্থ্য বেশি তারাই বেশি ম্যাচ জেতে। আমাদের স্পিন বোলিং একটা সবসময় ভালো ছিল, আমাদের পেস বোলিং একটা ভালো হয়ে গেছে, সেখানে রিশাদ আরো মাত্রা যুক্ত করেছে আমাদের লেগ স্পিনার, ডেফিনেটলি নিউ ডাইমেনশন যোগ করেছে আমাদের। এবং রিশাদ আগে যে রিশাদ ছিল, রিসেন্টলি অনেক বড় পার্থক্য দেখতে পাচ্ছি। রিশাদকে এত টার্ন করতে আমি আসলে খুব বেশি দেখিনি, এবছর টার্ন পাচ্ছেন, আর হাইটের জন্য একটা বাড়তি বাউন্স পেয়ে থাকেন, ইজ ভেরি গুড। একটা চেঞ্জ বাংলাদেশ করবে কিনা জানি না, সেটা ছাড়া আমি আসলে জাকির আলীর জায়গায় অফ স্পিনারকে আরেকটা অফ স্পিনার খেলাবেন কিনা, সেটা কি মানে কে হতে পারে, মাহাদি না তানভীর? শাক মেহেদি, ডেফিনেটলি শাক মেহেদি যদি খেলেন, কারণ শাক মেহেদিকে একটু ব্যাটিংও দরকার হবে, বিকজ ব্যাটিংটাও কিন্তু জাকির আলী যে ব্যাটিংটা করেন সেটা কিন্তু খুব কার্যকরী ব্যাটিং হয়। এছাড়া আসলে চেঞ্জ করার কোনো অপশন নেই, যেহেতু স্পিন যদি ওরকম স্পিনিং কন্ডিশন থাকে, তাহলে একটা বাড়তি স্পিনার নিয়ে যাবেন কিনা বাংলাদেশ, সেটা একটা বড় কোশ্চেন মার্ক, বিকজ জাকির আলী যে রানটা করছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের, তো তাকে বাইরে রাখা খুব কষ্ট। সো আমার মনে হয় না কোনো চেঞ্জে যাবেন, যদি চেঞ্জ করতে হয় একটা জায়গায় বাংলাদেশ চেঞ্জ করতে পারে। এক্স্যাক্টলি। আমি একটু টপ অর্ডারের প্রসঙ্গে যদি আসি, টপ অর্ডার তো কোনোভাবেই রান করছে না, সেই আমাদের লিটন, শান্ত বা আমি তামিমের কথা বলি, ইটস এ কনসার্ন ডেফিনেটলি। তারা শুধু এখানে রান করেনি, এর আগেও কিন্তু রান করেনি, এবং জিম্বাবুয়ে সিরিজ যখন বাংলাদেশে খেলা হয়েছিল অনেক বেটার উইকেট, সেখানেও কিন্তু খুব বেশি রান দেখতে পারিনি, একটা দুটো মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান এদের উপরই নির্ভর করতে হচ্ছে, একটা দুটো ইনিংস দেখেছি, তাই সেখানে কিন্তু কেউ কনসিস্টেন্টলি রান করেনি। এরকম কঠিন কন্ডিশনে তো কাজটা আরও কঠিন। 1, 2, 3, 4 রান করার কাজটা কিন্তু তাদের, 5, 6, 7 তো রান করবেন ডেফিনেটলি, বাট 1, 2, 3, 4 কিন্তু মূল কাজ থাকে, তাদের কাজই থাকে কিন্তু রান করা, সেটা করতে তারা এখনও আসলে মানে ব্যর্থ হয়েছেন বলা যায়। বাট সেকেন্ড রাউন্ড, এখন আমরা সেকেন্ড রাউন্ডে চলে এসেছি,
এই রাউন্ডে ভালো করতে হলে কিন্তু আমাদের টপ 4 ডেফিনেটলি ফায়ার করতে হবে। যদি ফ্ল্যাট উইকেট হয় সেক্ষেত্রে কি সৌম্য সরকারের মানে ব্যাক করার কোনো সুযোগ আছে কিনা? টিম ম্যানেজমেন্ট সম্ভবত রিটার্ন কিন্তু চাইতে চাইবেন, বিকজ 1, 2, 3-এ 3জন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান আইডিয়াল হয় না। তারপর সাকিব আল হাসান আছেন, সো আমার মনে হয় যে সেটা বেশি হয়ে যাবে একজন রাইট হ্যান্ডি ব্যাটসম্যান। আমার মনে হয় দিস ইজ ফাইন। আমাদের এই যদি ফ্ল্যাট উইকেট থাকে আমি আশা করবো যে এই ব্যাটসম্যান পারফর্ম করবেন, বিকজ আমরা উই আর ইন ওয়ার্ল্ড কাপ, যদি কিছু ভালো করতে হয় এদেরকে নিয়েই ভালো করতে হবে। এক্স্যাক্টলি, এটা আমিও বিশ্বাস করি। আমি আজকের ম্যাচে ফিরে আসতে চাই, সাউথ আফ্রিকা বনাম ইউএসএ। এক্স্যাক্টলি, যদি একটু লাস্ট এদের রিসেন্ট ফর্ম দেখে আমি টি-20-তে সাউথ আফ্রিকার কথা বললে, সাউথ আফ্রিকা নেপালের এগেনস্টে জিতেছে 1 রানে এবং বাংলাদেশের এগেনস্টে 4 রান, নেদারল্যান্ডসের এগেনস্টে 4 উইকেটে, মানে খুব অল্প অল্প করে কিন্তু মানে সাউথ আফ্রিকার ভাগ্য খুলে গেছে, খুব লাক নিয়ে এবার এসছে তারা। অন্যদিকে ইউএসএর কথা যদি চিন্তা করি, ইন্ডিয়ার এগেনস্টে 7 উইকেটে হেরে গিয়েছিল এবং পাকিস্তানকে তারা সুপার ওভারে হারিয়েছে এবং জয়লাভ করেছে। অন্যদিকে তারা কানাডাকে হারিয়েছে 7 উইকেটে। সো ইউএসএ কিন্তু মানে একটা ছন্দে রয়েছে, তারা ইন্ডিয়াকেও কিন্তু স্ট্রাগল করিয়েছে। আলটিমেটলি পাকিস্তান চলে গেছে ইউএসএর জন্য। সো আমরা জানি না যে এই সুপার 8-এ এসে তারা কীরকম পারফরমেন্স দেখাবে। আমি একটু যদি প্রবাবল 11টা দেখে নিই, সাউথ আফ্রিকা কুইন্টন ডিকক, রেজা হেনরিক্স, এডেন মার্করাম, ট্রিস্টান স্টাফস রয়েছে, হেনরি ক্লাসেন রয়েছে, ডেভিড মিলার, মার্কো জনসন, কেশব মহারাজ, কাগিজো রাবাদা, ওটনিল বার্টম্যান অ্যান্ড এনরিক নরখিয়ে। আমার এই স্টাফসকে নিয়ে একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে স্টাফসকে যে ইনক্লুড করা হয়েছে এই বিষয়টাতে। আবার যদি আমি ইউএসের দিকে যাই, স্টিভেন টেইলর, মোনাক প্যাটেল তাদের ক্যাপ্টেন, এন্ড্রিস গোজ, নীতিশ কুমার, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, স্যাডলেভার্ন এবং জসদীপ সিং, আর হচ্ছে সৌরভ নেত্রভালঙ্কার এবং আলী খান। এক্স্যাক্টলি। সো ডেফিনেটলি সাউথ আফ্রিকা তাদের মানে কাগজি কলমে অনেক এগিয়ে, তাদের প্লেয়াররাও অনেক মানে সেরা প্লেয়ার। তারপরেও কি বলতে চাইবেন আসলে আজকের শক্তিমত্তার দিক দিয়ে? আমি আজকে একজনের সাথে ডিসকাস করছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটা কি সাউথ আফ্রিকার হতে পারে কিনা, বিকজ সব ওয়ার্ল্ড কাপে কিন্তু সাউথ আফ্রিকা খুব ভালো স্টার্ট করে, টিল সেমিফাইনাল আনবিটেবল মনে হয়, সবাইকে খুব বড় ব্যবধানে হারে, দুর্দান্ত ফর্মে থাকে। সাউথ টিমটা তো সেরকমই টিম, ফাইনালে যে সাউথ আফ্রিকা শেষ করতে পারে না, তো সেমিফাইনালে তাদের বাড়ি ফিরে যেতে হয়। দুর্ভাগ্যজনকভাবেই কয়েকটাবার তাদের ফিরে যেতে হয়েছে। লাক কেন জানি সেমিফাইনালে তাদের লাকটা কখনো ভালো থাকে না, এইবার কিন্তু তাদের লাকটা মনে হচ্ছে তাদের পক্ষে আছে এবং তারা কিন্তু শুরু করেছে খুব স্লো এবং কয়েকটা ম্যাচে কিন্তু হারা ম্যাচ, বাংলাদেশের সাথে হারা ম্যাচ, নেপালের সাথে হারা ম্যাচ, সবগুলি ম্যাচে কিন্তু হারা ম্যাচ তাদের ছিল, সেইগুলি ম্যাচ কিন্তু তারা জিতে বের হয়ে এসছে। ইউএসএ, আমরা ইউএস সম্বন্ধে আসলে আমাদের কারো সবার ইনফরমেশন কম ছিল, বাট ইউএসএ টিমটা যদিও দেয়ার অ্যাসোসিয়েট কান্ট্রি, বাট ইউএসএ যদি 11টা দেখেন তারা সবাই কিন্তু কম বেশি ক্রিকেট খেলেছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, ভালো পর্যায়ে ক্রিকেট খেলেছে, কয়েকজন তো ইন্টারন্যাশনাল ম্যাচও খেলেছে। বাকি যারা আছেন তারা কিন্তু বিভিন্ন দেশে বয়সভিত্তিক দলে খেলেছেন, বিভিন্ন দেশের ফার্স্ট ক্লাস খেলেছেন, এখন ইউএসএতে মাইগ্রেট হয়ে ইউএসএর পক্ষে খেলছেন। এমন না যে তারা ভালো পর্যায়ে ক্রিকেট খেলেন, সবাই কিন্তু ভালো পর্যায়ে ক্রিকেট খেলেছেন এবং এই ধরনের পর্যায়ে কিন্তু তারা খেলে এসেছেন। তো দে আর নট, এমন না যে তারা নতুন কেউ, এইখানে তারা নতুনভাবে পরিচিত হচ্ছেন এমন না। সো দে আর নট এ ব্যাড টিম আইদার। শক্তিমত্তা যদি বলেন, সাউথ আফ্রিকা ডেফিনেটলি অনেক এগিয়ে। ইউএসএ ফার্স্ট রাউন্ডে চমক দেখিয়েছে, বাট সেকেন্ড রাউন্ডে ইউএসএর এই চমকটা দেখাতে হলে আসলে অনেক কষ্ট করতে হবে। টি-20 ক্রিকেট এনিথিং ক্যান হ্যাপেন, বাট সাউথ আফ্রিকা ডেফিনেটলি স্পষ্ট হয়ে টপ ফেভারিট আজকের ম্যাচে। একদম, এটা বলতেই হবে। তারপরও ইউএসএ কোন কোন জায়গায় স্ট্রাগল করতে পারে? ব্যাটিংয়ে ডেফিনেটলি, ব্যাটিংয়ে। বোলিংয়েও আসলে তারা, যেহেতু ইউএসএর কন্ডিশন যেমন ছিল সেখানে তাদের বোলিং অনেক ভালো মনে হচ্ছে, বাট আমি আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনটা একটু বদলাবে, একটু আস্তে আস্তে বেটার উইকেট হবে। বেটার উইকেট হলে আসলে তাদের বোলার একটু বড় পরীক্ষা করবেন ডেফিনেটলি। এক্স্যাক্টলি। আমি যদি প্লেয়ার টু ওয়াচ দেখে নিই, সাউথ আফ্রিকার এনরিক নরখিয়ে, যার এগেনস্টে বাংলাদেশে খেলতে খুব কষ্ট হয়। যাই হোক, লাস্ট 3 টি-20-তে উইকেট নিয়েছে 5টি, এভারেজ 12.6 এবং ইকোনমি 5.3। অন্যদিকে ইউএসএর সৌরভ নেত্রভালঙ্কার, তিনি উইকেট নিয়েছেন 4টি, এভারেজ 13, ইকোনমি 5.2। আর নর্টিয়ে দেখুন, এবার উইকেটে যেটা হয়েছে, এবার ওয়ার্ল্ড কাপের সোফার উইকেট যেগুলো দেখছি, বাউন্সটা কিন্তু অত ইভেন বাউন্স নয় এবং নর্টিয়ের মতো যারা অত হাই পেসে বল করেন তাদের বলটা খেলতে ব্যাটসম্যানদের কিন্তু বেশ কষ্ট হচ্ছে, বিকজ বাউন্সটা অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছে। পেসও কিন্তু 2 পেস, নর্মাল ভালো উইকেটে কিন্তু পেসটা বোঝা যায়, এখানে ব্যাটসম্যানরা কিন্তু যেহেতু 2 পেস, ব্যাটসম্যানরা পেসটা বুঝতে একটু দেরি করছেন, সময় পাচ্ছেন একটু কম, কিংবা একটু আগে খেলে ফেলছেন কিংবা একটু পরে খেলে ফেলছেন, যার জন্য নর্টির মধ্যে ফাস্ট বলার যারা একটু বাউন্সও পেয়ে থাকেন, জোরে বল করতে পারেন, তাদের বল খেলাটা একটু কষ্ট হচ্ছে। প্লাস অবশ্যই সৌরভ নেত্রকাল সুইং করাতে পারেন,
সুইং বলাররা কিন্তু ভালো করছে নতুন বলে, বাট যদি সে যদি কম্পারিজন করে দেখেন ডেফিনেটলি নটিয়ার দিকে তো সাকসেস রেটটা বেশি। এক্স্যাক্টলি। আবার এখন হঠাৎ করে মনে পড়লো যে এবার বোলারদের সময় লোকি ফার্গুসনের কথা বলতে হবে, যে কি একটা ইতিহাস করে ফেললেন, 4 ওভার বল করে কোনো রান না দিয়ে 3টা উইকেট। আমার মনে হয় এটা আর কেউ ভাঙতে পারবে না রেকর্ড সহসা, অসম্ভব। আমি চিন্তা করছিলাম যে তানজিদ সাকিবের রেকর্ডটা মানে কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ। আই মিন 24 বলে 21টা ডট বল আসলে আনবিলিভেবল। 20টা কি 21টা ডট বল ছিল? হ্যাঁ 21টা ডট বল ছিল। আমার মনে হয় এটা রেকর্ড হয়ে গেছে, এই রেকর্ড আর কেউ ভাঙার সময়, দিস ইজ আনবিলিভেবল বলি না। 24 বলে 21টা ডট বল করা আসলে আপনি চেষ্টা করলেও কিন্তু পারবেন না। সামহাও তো ব্যাটে বলে কোন ইনসাইড এজ হয়ে আউটসাইড ওয়াইড হয়ে যায়, আউটসাইড এজ হয়, একটা ভালো শট হয়, ব্যাট শটেও তো অনেক রান হয়ে যায়। সেক্ষেত্রে 24 বলে 21টা ডট বল নেক্সট ইম্পসিবল। আমার মনে হচ্ছিল তানজিদ সাকিবের রেকর্ডটা মনে হয় অনেক দিন যাবে, 3 দিন কাটলো, 24 বলে 24 রান, এই রেকর্ডটা আসলে করা আর একদম না। এবং তারপরে কিন্তু ওদেরই মানে নিউজিল্যান্ডেরই বাকি দুজন, আপনার ট্রেন্ট বোল্ট 20টা ডট বল দিয়েছে, অন্যদিকে হচ্ছে আপনার টিম সাউথ, তিনিও 20টা ডট বল দিয়েছে, এবং তার মানে সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের জুনিয়র সাকিব। আসলে এই ওয়ার্ল্ড কাপটা ডট বলের ওয়ার্ল্ড কাপ হচ্ছে। নরমালি আসলে তো আমরা এই ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দেখেছি, বড় IPL এর কথাই বলতে পারি, সেখানে কিন্তু ডট বল খুঁজে পাওয়া খুব কষ্ট করতে হচ্ছে আমাদের। আমাদের খেলা দেখতে বসেছি, বোলাররা ডট বল দিলে অনেক কি হয়েছে, বাবা ডট বল দিয়েছেন, লাইক সেটাকে খুব হাইলাইট করা হচ্ছিল যে ডট বল করতে পেরেছেন। আর এই ওয়ার্ল্ড কাপে উল্টা হচ্ছে যে ডট বলটা মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। একদম। আমি একটু ওয়েস্ট ইন্ডিজের মানে বিষয়ে যাব। আসলে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ভালো খেলছিল না, কিন্তু লাস্ট ম্যাচ যেটা তারা খেললেন এবং যা দেখালেন, নিকোলাস পুরানের কথা বলতে হবে, তার আগের ম্যাচে সে অতটা রান পায়নি, কিন্তু গত ম্যাচে 98, যদি আউটটা না হতেন তাহলে কিন্তু সেঞ্চুরিটা করে ফেলতেন। এবার ওয়ার্ল্ড কাপে এখনো কোনো সেঞ্চুরি হয়নি। বাট ওয়েস্ট ইন্ডিজ তাদের গ্রাউন্ডে যেহেতু খেলা, একটা বাড়তি সুবিধা তো পাবেই। সেই জায়গা থেকে যেটা একটু আগে বলছিলেন যে সাউথ আফ্রিকা হয়তো সেমিফাইনাল খেলতে পারে, তাহলে আমি যদি গ্রুপ 2 এর কথা বলি, বাকি টিমটাকে ওয়েস্ট ইন্ডিজের মানে ভাবনাতে আমরা অনায়াসে তো আনতেই পারি, কি মনে হয়? হ্যাঁ, তাদের ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দল হিসেবে T20 ফরম্যাট ডেফিনেটলি তাদের যেই খেলাগুলি আছেন তারা কিন্তু সবাই সারা বছর T20 ক্রিকেট খেলে থাকেন। অন্য যে কোনো দলের থেকে তাদের খেলার কিন্তু বেশি অভিজ্ঞ, সব ধরনের কন্ডিশন কিন্তু আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হবে দেখবেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আছেই, তারা খেলে থাকেন। আর নিকোলাস পুরানের ব্যাটিংটা তাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ যোগ করছে ডেফিনেটলি। এবং যেটা সবচেয়ে বড় বিষয়, তাদের জন্য নিকোলাস পুরান 3 নম্বর ব্যাট করছেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা কিন্তু সবাই ম্যাক্সিমাম দেখবেন 10 ওভার পরে ব্যাটসম্যান, ওই 10 ওভার পরে ওভারটা তারা খুব ভালো খেলে। দরকার ছিল তাদের টপ অর্ডার থেকে একজন ব্যাটসম্যান যদি বড় রান করতে পারেন, নিকোলাস পুরান সেই কাজটা করছেন। বোলিং তাদের খারাপ নয়, বাট ব্যাটিংটা ডেফিনেটলি তাদের খুব ভালো। যে ওয়েস্ট ইন্ডিজ খেলা তারা তো একটা সমর্থন তো পাবেনি, সেম টাইম তাদের কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে এবার ওয়েস্ট ইন্ডিজ দলটাকে। দেখুন ওয়েস্ট ইন্ডিজ সবসময় ভালো দল, বাট তাদের যে মূল সমস্যা রিসেন্টলি তৈরি হয়েছে যে দল হিসেবে খেলতে পারছে না, দে আর লাইক ইন্ডিভিজুয়াল, চাপটা নিতে পারে না। বাট এবার মনে হচ্ছে তাদের খুব ইউনাইটেড, যদি এইভাবে তারা থাকতে পারে, যে টিম হিসেবে খেলতে পারে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই বিশ্বকাপে সবাইকে ভোগাবে। একদম। আমি তাহলে ইংল্যান্ডের প্রসঙ্গে একটু ঘুরে আসি। ওই যে ভাগ্য একটা ব্যাপার, স্কটল্যান্ড ম্যাচটা না হেরে গেলে ইংল্যান্ডের সুযোগ হতো না আসলে আলটিমেটলি সুপার 8-এ আসার। এই ধরনের টিম কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে, কিন্তু চ্যাম্পিয়ন টিম ডেফিনেটলি, চ্যাম্পিয়ন টিম। যখন শেষ খেলা হচ্ছে, আমি আসলে টু বি অনেস্ট খুব মনে মনে চাচ্ছিলাম ইংল্যান্ড টিম আসুক সেকেন্ড রাউন্ডে। নিউজিল্যান্ড চলে গেছে, পাকিস্তান চলে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে, যদি শ্রীলঙ্কা চলে দুঃখ লাগেনি, বাট পাকিস্তান নিউজিল্যান্ড দুঃখ লেগেছে, বিকজ এই টিমগুলি আসলে সেকেন্ড রাউন্ডটা দেখতে মজা লাগে। আর ভিউয়ার হিসেবে, ক্রিকেট সাপোর্ট হিসেবে খেলাটা তখন ইন্টারেস্টিং হয়। USA খুব ভালো দল, বাকিরা ভালো দল, বাট ডেফিনেটলি আমি নিউজিল্যান্ডের খেলাটা বেশি দেখতে চাইবো। তো তখন একটা খুব চাচ্ছিলাম যে ইংল্যান্ড দলটা আসুক। ইংল্যান্ড দলটা যদি না আসে তাহলে সেকেন্ড রাউন্ডটার কম্পিটিশনটা অনেকটাই একপেশে হয়ে যেত, একপেশে হয়ে যাবে। ইংল্যান্ড দল হয়তো এসেছে একটু খুঁড়িয়ে, বাট ইংল্যান্ড ইজ এ ডেঞ্জারাস টিম। যখন সেকেন্ড রাউন্ডে চলে এসেছে, আমরা মনে হয় ভিন্ন চেহারা ইংল্যান্ডকে দেখতে পারবো এই সেকেন্ড রাউন্ড থেকে। এক্স্যাক্টলি। প্রথম আমাদের যে গ্রুপ মানে ওয়ানে যদি চলে আসি, সেখানে আসলে সবচেয়ে শক্তিমত্তা দুটো দল রয়েছে, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দুটো দল মুখোমুখি হলো এবং ইন্ডিয়া আনবিটেন থেকে ফাইনালে এসে তারা আলটিমেটলি হেরে গেল, যেটা খুব দুঃখজনক। নিশ্চয়ই চাইবে T20 ওয়ার্ল্ড কাপটা এবার তারা জিততে। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে যে মানে আপনার টেস্ট এবং ওয়ানডের পরে T20তেও জিততে। তাহলে একটা কি বলে এটাকে, এটার মধ্যে একটা আলাদা একটা এক্স্যাক্টলি হ্যাঁ, এরকম কিছু একটা কোনো নাম আছে। সো অস্ট্রেলিয়া কিন্তু চাইবে তাদের সেই জায়গাটা ধরে রাখতে বা অর্জন করতে।
অস্ট্রেলিয়ানরা আসলে যে কোনো টুর্নামেন্ট জিততে আসে, ওরা যদি 5টা টুর্নামেন্ট জিতে তো পরের টুর্নামেন্ট সেম হারতে হারতে ওরা জিতে যায় এবং সেম অ্যাটিটিউড সেম নিয়েই খেলে, ওরা টেম্পারমেন্ট নিয়েই খেলে অস্ট্রেলিয়ানরা সবসময়। এবং বিশ্বকাপ অস্ট্রেলিয়ান টিমটা বাইলেটারাল সিরিজ যেরকম যখন ওয়ার্ল্ড কাপ খেলতেছে তখন পুরো ভিন্ন চেহারা অস্ট্রেলিয়া দেখতে পাই। এই মুহূর্তে খুব ভালো কিছু খেলোয়াড় আছে, তাদের বোলিংটা খুব স্ট্রং বোলিং সাইড, ব্যাটিংটাও খুব ভালো। অস্ট্রেলিয়া দলটা কিন্তু টি20 ফরম্যাটে এই মুহূর্তে খুব ভালো দল, ডেফিনেটলি তারা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় কন্টেন্ডার। ইন্ডিয়া তো ফাইনাল পর্যন্ত খুব ভালো খেলে, সব কিছু পক্ষে নিয়ে খেলে তারা, বাট হ্যাঁ ইন্ডিয়া দলে কিন্তু বেশ কিছু ভালো খেলোয়াড় আছেন ডেফিনেটলি। আফগানও টি20 ফরম্যাটে বেশ ভালো দল, বাট আফগানিস্তান যদি বেটার কন্ডিশনে কেমন দল সেটা দেখার বিষয় আছে। এই কন্ডিশনে বাংলাদেশ দলও আছে, বাংলাদেশ দলকে হয়তো কেউ অত হাইলি ওইভাবে রেট করছেন না, মনে করছেন বাকি 3 দলের তুলনায় বাংলাদেশ দল দুর্বল, অপেক্ষাকৃত দল। আই ডোন্ট মাইন্ড দ্যাট, আন্ডারডগ হিসেবে খেলা অনেক সময় চাপটা কম থাকে, বাট বাংলাদেশ ক্যান সারপ্রাইজ। আমারও কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ কোনো একটা সারপ্রাইজ দেখাবে, আমাদের বোলাররা বিশেষ করে। আফগানিস্তানের প্রসঙ্গে যদি যাই, এখন পর্যন্ত টপ রান স্কোরার এবং উইকেট টেকারদের ভেতরে কিন্তু আফগানদের মানে বোলার এবং ব্যাটার সবাই আছেন, মানে সবাই তো না, মানে তাদের রয়েছেন, 2 জন আছেন। সেই জায়গা থেকে তারপরেও আফগানরা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিয়ে আসলে তাদের যে প্রথম রাউন্ড বা যেটাকে বলি গ্রুপ পর্ব, সেই গ্রুপ পর্বটা পার করেনি। যদিও আমি জানি না যে এরপর ইন্ডিয়ার সঙ্গে মুখোমুখি হতে হবে, অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি হতে হবে, বাংলাদেশ রয়েছে, তারাও হয়তো আমাদেরকে অপেক্ষাকৃত দুর্বল দল ভাবছে। বাট আফগানিস্তানেরও কিন্তু ভাবনার জায়গা তাদের, যদি ইব্রাহিম জাদরান খুব ভালো করে ফেলে এবং ওমরজে ভালো করে ফেলে তাহলে তারা টেনে নিয়ে যেতে পারবে। ইনকেস যদি এরা আসলে মানে ফল করে, মাঝখানে তাদের আসলে মিডল ওভারে কিন্তু ভালো সেই মানে গুলবাদিন ছাড়া আর কেউ নেই টেনে নেওয়ার জন্য। আফগানের মূল প্লেয়ার মানে গুরবাজকে আমার মনে হয়, গুরবাজ যেদিন ভালো খেলে তারা কিন্তু ওই স্টার্টটা কিন্তু গুরবাজ দিয়ে থাকেন, ওমরজে ভালো ব্যাটিং করে থাকেন, বাট ওদের স্টার্টটা কিন্তু দরকার হয় গুরবাজের কাছ থেকে। গুরবাজ যদি স্টার্টটা দিতে পারে তাদের ইনিংসটা মোটামুটি এগিয়ে যায়। আফগানিস্তানের মিডল অর্ডার অত স্ট্রং নয়, বাট যদি স্লো টার্নিং কন্ডিশন থাকে আফগানিস্তানের ডেঞ্জারাস টিম ডেফিনেটলি। আফগানিস্তানের যে স্পিন বোলিং সাইডটা আছে যেটা যে কোনো দলের জন্যই কিন্তু খুব ভীতিকর, নিউজিল্যান্ড সেইটা পেয়েছিল। যদি কন্ডিশন ভালো থাকে তাহলে কিন্তু ডিফারেন্ট বল গেম, বাট কন্ডিশন যদি ফেভারেবল তাদের পক্ষে থাকে যেরকম আমরা দেখেছি, ওরকম হলে কিন্তু আফগান দলটা কিন্তু বেশ স্ট্রং দল, স্ট্রং অপোনেন্ট, বিকজ তাদের ব্যাটিং যেমনই হোক বোলিংটা কিন্তু খুব ভালো, স্পিন বোলিংটা খুব ভালো। ফাজলে ফারুকি নতুন বলে খুব ভালো বোলিং করে থাকেন, বাট যদি বেটার কন্ডিশন হয় তাহলে কিন্তু তাদের মিডল অর্ডার একটা বড় পরীক্ষায় ডেফিনেটলি পড়তে পারেন, বিকজ তাদের ব্যাটসম্যানরা জেনুইন পেস বোলিংয়ের সময় একটু হলেও কিন্তু দুর্বল আছেন বলে আমার মনে হয়। এক্স্যাক্টলি, এবং ফজল হক ফারুকী এখন পর্যন্ত আমি যদি ভুল না করি মানে হায়েস্ট উইকেট টেকার এবারে টি20 ওয়ার্ল্ড কাপে, কারণ এবার পেসাররা খুব সুবিধা পাচ্ছে। এবং অন্যদিকে আমরা লাস্ট ম্যাচে দেখেছি আফগানিস্তানে যে রাশিদ খানকেও বেশি ব্যাটিং করতে হয়েছে, এবং কি একটা অবস্থা যে ভাবা যায় না, তাদের এমন এমন স্পিনার কিন্তু তারা আসলে কিছু করতে পারেনি। আলটিমেটলি খুব চমৎকারভাবেই কিন্তু ম্যাচটা জিতে গেছে তাদের প্রতিপক্ষ, ভাবা যায় না। আমি আবার আজকের ম্যাচে ফিরে আসি, টসে জিতে কোনটা আগে নেওয়া উচিত বলে মনে করছেন আজকে? দেখুন, কন্ডিশনটা একটু অনেক বড় ব্যাপার। আমার মনে হয় ইউএসএ যেরকম বৃষ্টি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ আসলে এত বৃষ্টি হয় না। ওয়েস্ট ইন্ডিজে মোস্ট অফ দ্য টাইম পাসিং শাওয়ার হয়, বৃষ্টি হলেও আসলে ঠিক হেভি রেইন হয় না, সো বৃষ্টি খুব একটা ভোগাবে বলে মনে হয় না ফ্রম নাও অন। অন অ্যান্ড অফ বৃষ্টি হবে, বাট এটা মনে হয় না আমাদের ম্যাচ ওই ইউএসএ যেটা হয়েছে যখন বৃষ্টি হয়েছে একদম ম্যাচ শেষ করে দিয়েছে, এখানে তো ওরকমটা হবে না। মোস্ট অফ দ্য টাইম পাসিং শাওয়ার হয়, সেক্ষেত্রে বৃষ্টিটা অত ভূমিকা রাখবে না। আমার মনে হয় টস জিতলে হয়তো টিম, আমি জানি না কন্ডিশন কেমন, বিকজ কন্ডিশনটার উপর অনেক বড় ব্যাপার থাকে। ডিউর কোনো ফ্যাক্টর থাকবে না, ডিউর কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে অনেক টিম হয়তো কন্ডিশনটা বোঝার জন্য পরে ব্যাটিং করতে পারেন, যে কন্ডিশন প্রথমে ব্যাটিং করলে তো অনেক সময় বোঝা যায় না। আবার খারাপ উইকেট অনেকে আগে ব্যাটিং করে নিতে চান, যেহেতু পরে চেস করতে চান না। সাউথ আফ্রিকার সোপার যা দেখেছি তারা হয়তো আগেই ব্যাটিং করতে চাইবেন, কারণ তারা সবগুলি ম্যাচ জিতেছেন, কারণ আগে ব্যাটিং করলে ওই প্রেশারটা থাকে না। দেখা যায় উইকেটটা কেমন থাকে তার উপর আসলে অনেকখানি ডিপেন্ড করবে, আগে না পরে ব্যাটিং করবে। স্কোর কত আশা করছেন আজকে? টেন্টেটিভ কত হতে পারে? আমি আশা করছি 160 প্লাস, আশা করছি সে ধরনের ম্যাচ দেখতে চাই আমি। কম রানের ম্যাচও কিন্তু খুব ইন্টারেস্টিং হয়, এবার ওয়ার্ল্ড কাপের সবগুলি ম্যাচ কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে। কম ম্যাচ শেষ ওভার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে, বাট সুপার ওভারেও গড়িয়েছে, বাট এনাফ ইজ এনাফ। এখন একটু রান দেখতে চাই, এখন থেকে চাই একটু বেটার করে খেলা, 160 170 হোক অ্যাটলিস্ট, তাহলে একটু ডিফারেন্ট খেলা থাকে। একই রকম খেলা দেখছি, একই স্টাইলে খেলা দেখছি ওয়ার্ল্ড কাপে, সেকেন্ড রাউন্ডে একটু ভিন্ন ধরনের খেলা দেখতে চাই আমি।
ওকে, গো ফর সাউথ আফ্রিকা নাকি ইউএসএ? ডেফিনেটলি সাউথ আফ্রিকা। ওকে, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য। আমি তাহলে শেষ করছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন এবং একটু পরে শুরু হয়ে যাবে সাউথ আফ্রিকা এবং সেই সাথে ইউএসএর ম্যাচ এবং সুপার 8-এর প্রথম ম্যাচ। সো দেখা যাক কি হয়। শুভকামনা থাকবে দুই টিমের জন্যই। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমি থেকে।